সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজ আলোচনার বিষয়ে রেখেছি সংসদ, জবাবদিহি ও ওয়াকআউট। এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং এ বিষয়ে কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, রাজনীতিবিদ। তিনি আছেন আমার সাথে। আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, সংসদ, জবাবদিহি ও ওয়াকআউট, এই বিষয়টি নিয়ে কথা বলবো আমরা। যে সরকারের বয়স 2 মাসও হয়নি তাকে শিশু সরকারই বলা যায়। আর যে মানে সরকারটি শিশু সরকার, সেই শিশু সরকারের কাছ থেকে আসলে পরিপক্ক বা বয়স্কদের মতো আচরণ আশা করা যায় না, এমনটাই আমরা মনে করতে পারি। কিন্তু যেহেতু বলা হয় যে সকালটা দেখলেই সারাটা দিন কেমন যাবে এমনটা অনুমান করা যায়, তেমনি ঠিক সরকারের এই যে সূচনার সময়টুকু, এটুকু দেখে আমরা অনেকখানি বুঝতে পারছি বা অনুমান করতে পারছি যে ভবিষ্যতে এই সংসদ কিংবা সরকার দল এবং বিরোধী দলের অবস্থানটা আরো অনেক বেশি বিতর্কমূলক হতে যাচ্ছে। সকলেই বলেন যে তর্ক বিতর্কই গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু সংসদের যে ঠিক এই মুহূর্তে চেহারা, সেটি দেখে আমরা কি ধরনের ইঙ্গিত পেতে পারি? আমি শুরুটা করতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে দিয়ে। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। দেখুন, সংসদ হচ্ছে, পার্লামেন্ট হচ্ছে জবাবদিহিতার জায়গা, এটাই সঠিক। পার্লামেন্ট হবে সকল আলোচনার কেন্দ্রবিন্দু, এটা প্রত্যাশা করে মানুষ। পার্লামেন্ট হবে সকল সিদ্ধান্ত, যে জাতীয় জনগণের অভিপ্রায় প্রতিফলিত হবে পার্লামেন্টের সিদ্ধান্তের মধ্য দিয়ে। যার কারণে পার্লামেন্ট এমন একটা বডি, এমন একটা হাউস, যেখানে পার্লামেন্টের আদালতের হাত অনেক লম্বা, তারপরেও আদালত পার্লামেন্টের ওয়াল স্পর্শ করবেন না, এটা বলা হয়ে থাকে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে পার্লামেন্টে, আর বাকি যে শব্দটি বললেন যে ওয়াকআউট, এটা পার্লামেন্টের একটা রীতিনীতি রেওয়াজের মধ্যে আছে। যে অনেক সময় প্রয়োজনে, অনেক সময় দৃষ্টিকটুভাবে, অনেক সময় যে অন্যায্যভাবে ওয়াকআউট হয়। তো তো এটা রেওয়াজের বাইরে তো না। তো আমি মনে করি যে পার্লামেন্টে বেসিক্যালি প্রতিবাদ স্লোগান না দিয়ে একজনের সাথে 3জন 4জন কথা না বলে পার্লামেন্টে যদি ওয়াকআউট করেন, ওই সময়ে যে বিরোধী দলকে নেতৃত্ব দিবেন, বিরোধী দলের নেতা, উপনেতা, তারা সিদ্ধান্ত দিয়ে ওয়াকআউট করতেই পারেন। কিন্তু একসাথে এই বিরোধী দলীয় নেতার সাথে আরও 4-5 জন একসাথে কথা বলবেন, এটা ঠিক না। আর সরকারি দল সম্বন্ধে আমি আপনাকে বলছি যে সরকারি দল, আমি মনে করি সরকারি দল শিশু আর যৌবন, শৈশব আর যৌবনের প্রশ্ন না। সরকারি দলে যারা আছেন এরা পার্লামেন্টারিয়ানদের মতোই আচরণ করবেন, তারা রুলস অফ প্রসিডিউর ফলো করবেন। কনস্টিটিউয়েন্সি যখন আলোচনা হবে, সঠিক রেফারেন্স অ্যান্ড দিয়ে আলোচনা করবেন। তো এই জন্য আমি মনে করি যে এই এখন পর্যন্ত পার্লামেন্টে এমন কিছু ঘটে নাই যে পার্লামেন্টকে কেন্দ্রিক কোনো একটা হতাশা আমরা ব্যক্ত করতে পারি। তবে এটা হচ্ছে যে আজকে আমার কাছে খুব আতঙ্কিত হই আমি যখন মনে হয় যদি এই পার্লামেন্টের অপোজিশনে যে শিশু সুলভ জিনিসপত্র আছে, বালখিল্য জিনিসপত্র আছে, এই দলটা যদি পার্লামেন্টে আল্লাহ না করুন পাশ করে চলে আসতো, তাইলে এদের স্বরাষ্ট্রমন্ত্রীটা কে হতো, এদের আইনমন্ত্রীরা কে হতো? কাদের কথা বলছেন? হ্যাঁ, আমার অপোজিশন। আচ্ছা, বিরোধী দলের কথা বলছেন। তো এইগুলি তো মনে হয় যে এই যে কি ঢাকা 8 আসনের নাসিরুদ্দিন পাটোয়ারি, ও হয়ে যেত স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর এই সব জিনিসগুলো তো দেখলে তো মনে হয় একটা আশ্চর্য জিনিস আর কি। তো যাই হোক, আল্লাহ এই বা রক্ষা করেছে। আমি মনে করি যারা আমাদের দেশপ্রেমিক শক্তি আছে, জাতীয়তাবাদী, অসাম্প্রদায়িক, বেসিক্যালি রাজনীতিটা বুঝে করেন, আদর্শ ভিত্তিক করেন, তারা সবার মধ্যে একটা নতুন মেরুকরণ সমীকরণ হবে, জাতীয় ঐক্যের একটা নতুন পথ তৈরি হবে।
এই অবস্থাটা দেখার পরে মোশাররফ এবং আহমেদ ঠাকুর এই একটু যুক্ত করি, নির্বাচনের মধ্যে বালখিল্যতার কথা আপনি যেহেতু বললেন, আমার আমার মনে হয় যে একটু বিষয়টা যুক্ত করা দরকার। নাসিরউদ্দিন পাটোয়ারির কথা আপনি বললেন, এনসিপি থেকে মনোনীত ছিলেন তিনি, এবং তিনি ঢাকা এই আসন থেকেই তিনি নির্বাচন করেছেন, একজন হেভি ওয়েট প্রার্থীর বিরুদ্ধে তিনি লড়েছেন, এবং আমি যতখানি জানি যে খুব বেশি ভোটের ব্যবধানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি হারেননি। তার মানে একটা বড় জনসমর্থন কিন্তু তার পক্ষেও ছিল। তো সেই ক্ষেত্রে আসলে এই বালখিল্যতাও তো অনেক সময় রাজনীতিতে কাজ করে হ্যাঁ যায়। হ্যাঁ করে যায় তো। আপনার স্বাধীনতা যুদ্ধের সময় 26% মানুষ 70 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে, ওই সময় নৌকার বিরুদ্ধে 26% মানুষ ভোট দিয়েছে। আপনি মনে করেন না, এই 26% মানুষ তো বিশাল একটা সংখ্যা, ইগনোর করা তো যায় না। এবং 26% মানুষ যদি আপনি দেখেন, যুদ্ধের সময় যদি খুঁজেন, আপনাকে একটা দুঃখজনক তথ্য দেই। বাংলাদেশে, আমাকে আইনউদ্দিন বলেছেন, জেনারেল আইনউদ্দিন, বাংলাদেশে 276 জন যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় 25শে মার্চ 26শে মার্চ 1971-এ 276 জন সেনা অফিসার ছিলেন বাংলাদেশে, ইস্ট পাকিস্তানে, তৎকালীন ইস্ট পাকিস্তানে। অফিসারদের মধ্যে শুধুমাত্র স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিলেন 72 জন, শুধু 72 জন। কয় পার্সেন্ট হলো? বিলো 30%। এবং এরা বাকিরা করাচি গিয়েছেন, লাহোর গিয়েছেন, এই যুদ্ধের সময় বদলি হয়েছেন, ট্রান্সফার হয়েছেন, তারা যুদ্ধে যান নাই। কথা আমি বুঝতে পারছেন? তো আমি এই জন্য বলছি যে বাংলাদেশে যে এখানে সিরাজউদ্দৌলার যেমন জন্ম হয়েছে এই অঞ্চলে, মির্জাফরের জন্ম এই অঞ্চলে হয়েছে। তো যারা যুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধারা, তাদের অপরপৃষ্ঠে রাজাকাররাও এই দেশেরই সন্তান ছিলেন, আলবদররা এই দেশের সন্তান ছিলেন। যারা গড়বাড়ি দেখিয়ে দিয়েছেন এইটা মুক্তিযোদ্ধাদের আত্মীয় স্বজনের গড়বাড়ি, পুরাও ওদের স্ত্রী সন্তান গনিমতের মাল, এদের স্ত্রী কন্যারা গনিমতের মাল, এদেরকে রেপ করতে পারো, ধর্ষণ করতে পারো, কোনো সমস্যা নাই। এই মতবাদ যারা পোষণ করতেন, এরা বাংলাদেশের সন্তান। তো এই জন্য আমি মনে করি যে বাংলাদেশের সপক্ষে, বাংলাদেশ নামক রাষ্ট্রটির সপক্ষে যারা আছেন, বেসিক্যালি এদেরকে অধিক সতর্ক হওয়া দরকার। এবং আমি শেষ পর্যন্ত বলবো যে 1939 থেকে 45 সাল পর্যন্ত হিটলারের এই ঘটনার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যে কাজটি করেছেন, এই জন্য আজকে 100 বছর পেরোলেও হিটলারের নামে পৃথিবীতে রাজনীতি করা যায় না, হিটলারের পার্টির নামে কোনো রাজনৈতিক দল গঠন করা যায় না। তো যারা 1971 সালে এই বাংলাদেশের বিরোধিতা করেছেন, অন্তত ওই গোলাম আজমের নামে, অন্তত গোলাম আজমের বাংলায় কি জানি বৈষম্যের ঠাঁই নাই, এই কথা যদি যেন না শুনি। গোলাম আজমের নামে এই স্লোগান তো আমরা শুনেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে। মোশাররফ আহমেদ ঠাকুর, আমরা নিশ্চয়ই ফিরবো আপনার কাছে। আমি একটু অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী আপনার কাছে চলে যেতে চাই, যেহেতু কথা হচ্ছে সংসদে জবাবদিহিতা ও ওয়াকআউট নিয়ে। আমরা দেখেছি যে বিরোধী দলের ওয়াকআউটের যে বিষয়টি আছে সেটি ঘটছে, এবং বিভিন্ন বিষয়ে সংসদ এখন তুমুল বিতর্কের জায়গা। মানুষ ঘটা করে বা আয়োজন করে এখন মানে সংসদ টিভি দেখছে, তার মানে কি সংসদে তারা কিছু খুঁজে পেতে চায়, এমনটাই তো। যে সমস্যাগুলোর সমাধান আমরা সংসদে খুঁজে পেতে চেয়েছিলাম বা আমাদের প্রত্যাশা ছিল, আপনার কাছে কি মনে হয় সেই জবাবদিহিতার জায়গাটা কি সংসদ আদতেও তার এখনকার যে কর্মকাণ্ড পরিস্থিতি তার মাধ্যমে তুলে ধরতে পারছি কিনা আমাদের সামনে? আমরা কি সেটার আস্থায় আনতে পারি কিনা সংসদকে? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার শ্রদ্ধেয় সহ আলোচক এবং দেশ টিভির দর্শকদেরকে শুভেচ্ছা। দেখুন, আসলে আমাদেরকে ফিরে যেতে হবে কোন প্রেক্ষাপটে এই সংসদটি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সকলেই জানি যে একটা বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই পার্লামেন্ট, এবং যে অভ্যুত্থানের গর্ভে এই সংসদের জন্ম হলো, অভ্যুত্থানের স্পিরিটটা কি ছিল? স্পিরিটটা ছিল জনগণের কাছে জবাবদিহিতা। এবং জনগণ কি চেয়েছিল?
আমরা সকলেই জানি যে জনগণ চেয়েছিল একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার দিকে যাত্রা, একটা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার দিকে যাত্রা, এবং যেটাকে অভ্যুত্থানের সময় অনেকে নয়া বন্দোবস্ত বলেছে, কেউ কেউ বলেছে সেকেন্ড রিপাবলিক, অনেক কথাই বলা হয়েছে। আমরা যদি সেই জায়গায় দৃষ্টিপাত করি জনগণের কাছে জবাবদিহিতার প্রশ্নে, তাহলে জনগণের ট্যাক্সের লক্ষ লক্ষ টাকা প্রতি মিনিটে ব্যয় করে যে পার্লামেন্টটি প্রতিদিন বিতর্ক করছে, সেখানে অগ্রাধিকার কি পাচ্ছে? মানুষের জীবন জীবিকার প্রশ্ন কি অগ্রাধিকার পাচ্ছে? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, সেটি কি অগ্রাধিকার পাচ্ছে? এই দেশের মানুষ, এই যে রাস্তায় দাঁড়িয়ে আমরা দেখি যে তেলের জন্য লম্বা লাইন, অথচ সংসদে বলা হচ্ছে যে দেশে কোনো জ্বালানি সংকট নাই। তাহলে এই যে রাস্তার চিত্র এবং সংসদের চিত্র যে আলাদা হয়ে যাচ্ছে, এটাই কি কাম্য ছিল? এটাই কি কাম্য ছিল যে এই পার্লামেন্টের শুরুতেই জাতীয় সঙ্গীতকে অপমান করা হবে এবং এর জন্য কোনো স্পিকার কোনো উদ্যোগ গ্রহণ করবেন না? এটাই কি কাম্য ছিল? তাহলে যারা মাথায় কপালে জাতীয় পতাকা বেঁধে অভ্যুত্থানে অংশ নিয়েছিল, সেই জাতীয় পতাকা, সেই জাতীয় সঙ্গীতের কি সম্মানটা পার্লামেন্টের শুরুটায় থাকলো? বলে আপনি শুরুতেই বলেছেন যে মর্নিং শোজ দ্য ডে, তাহলে কি মর্নিংটা আমরা দেখলাম? এবং আমরা যদি একের পর এক আসি, আপনি দেখবেন মানুষ যখন জীবন জীবিকার সংগ্রামে খাবি খাচ্ছে, সেই মুহূর্তে সেই প্রশ্নটাকে আলোচনায় না রেখে আমরা দেখতে পাচ্ছি সাংবিধানিক কূটতর্কের মধ্যে আমরা পার্লামেন্ট মেম্বারদেরকে দেখতে পাচ্ছি। ফলে ধীরে ধীরে মানুষের মনে একটা জবাবদিহিমূলক পার্লামেন্ট পাওয়ার যে আশা, সেটা কিন্তু ম্লান হতে শুরু করেছে। এবং আপনি দেখেন যে যেই লুটপাটের অর্থনীতির কবলেই বাংলাদেশ ছিল, সেই লুটপাটের অর্থনীতিকে কবর দেওয়ার জন্যে আমরা চেয়েছিলাম একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন হবে। জনগণের প্রত্যাশা ছিল একটা স্বাধীন বিচার বিভাগ হবে। কিন্তু আমরা কি দেখলাম? বিচার বিভাগের স্বাধীনতার সাথে সম্পর্কিত যে অধ্যাদেশগুলো ছিল, সেগুলোকে আরো জোরালো করে আইনে পরিণত করার বদলে এটাকে এক ধরনের রহিতকরণের আলোচনাটা চলে আসলো। ফলে আগে আমরা যখন দেখতাম যে নির্বাহী বিভাগের কর্তৃত্বে চিরকুটের মধ্য দিয়ে বিচারক নিয়োগ হতো, আমরা যখন দেখতাম যে মন্ত্রণালয়ের কর্তৃত্বে অধস্তন আদালতের বিচারকদের বদলি, প্রমোশন ইত্যাদির মধ্য দিয়ে বিচার বিভাগকে যখন কুক্ষিগত করা হয়েছিল, এর থেকে মুক্তি মানুষ চেয়েছিল, সেই আলাপটা কিন্তু পার্লামেন্টে নাই। ফলে না থাকার ফলে মানুষের মধ্যে হতাশার জায়গাটা কিন্তু দিন দিন বাড়ছে। মানুষ বুঝতে পারছে যে বিচারের বাণী আবারও নিভৃতে কাঁদা শুরু করেছে। এবং যেখানে যে গুমের কালচার এখানে ছিল, গুম বিষয়ক যে আলোচনা হওয়ার কথা ছিল, সেই আলোচনাটাও কিন্তু জনগণের প্রত্যাশা অনুযায়ী হয় নাই। দুর্নীতি দমন কমিশনের যে আলোচনা ছিল, যে আলাপটা ছিল, সেখানে বলা হচ্ছে কি যে দুর্নীতি তদন্ত করতে হলে পরে আবারও সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে। ফলে যার বিরুদ্ধে আমার ফরিয়াদ, যার বিরুদ্ধে আমার অভিযোগ, তার কাছ থেকে অনুমতি নিয়েই যদি আমার দুর্নীতির তদন্ত করতে হয়, তাহলে দুর্নীতির বিচারটা কিভাবে হবে? এই যে চিত্র, এই চিত্র কিন্তু খুবই হতাশাব্যঞ্জক। অভ্যুত্থানের স্পিরিট মোটেও এটি ছিল না। আজকে আমাদের দেশ একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একথা অস্বীকার করার উপায় নেই যে বিশ্বজুড়ে যে যুদ্ধের ডামাডোল, এর মধ্যে সকল রাষ্ট্রই কম বেশি ক্ষতিগ্রস্ত, এবং বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষ। আজকে আমরা আবারও দেখতে পাচ্ছি সেই জ্বালানি তেলের সিন্ডিকেট, আবারও সেই দ্রব্যমূল্যের সিন্ডিকেট। আমি যদি আজকে অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রশ্ন করি যে এই ক্ষমতাসীন সরকার কি আবারও আগের মতো ওই সিন্ডিকেটের কাছে নতি স্বীকার করেছে? সিন্ডিকেট কি সরকার চালাচ্ছে? এই প্রশ্ন কিন্তু ওঠা শুরু করেছে। ফলে আজকে আমাদের সামনে প্রশ্ন, দেশটা কি সবার হবে কিনা? বলা হচ্ছে সবার আগে বাংলাদেশ, কিন্তু এই বাংলাদেশটা কার জন্য সবার আগে? সেটা কি লুটেরাদের? 17 বছরে যে মানে ভয়াবহ অবস্থা ছিল, এই যে সিন্ডিকেটের যে কথাটি আপনি বললেন, সেটিকে ভাঙার জন্য কি আসলে এই 47 দিন কিংবা 48 দিন যথেষ্ট কিনা? হাসান তারিক চৌধুরী, আমার ছোট মস্তিষ্কের আমি শুরুতেই বলেছি যে মর্নিং শোজ দ্য ডে, আপনিও বলেছেন। এমন কোন উদাহরণ কি তৈরি করা হয়েছে সিন্ডিকেট ভাঙার জন্য, যা থেকে আমরা ওই মাত্র 2 মাসে আমরা যাতে আশা করতে পারি? আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার লিটার তেল বিভিন্ন পাম্প থেকে ধরা হচ্ছে। এই যে মজুদগুলো করা হলো, সরকার যদি পার্লামেন্টে বলতো মজুদদারকে শাস্তি দেওয়ার জন্য, যে আমরা অন্তর্বর্তীকালীন সময়ে তেলের দাম লিটার প্রতি 20 টাকা কমিয়ে দিলাম, মজুদদারদের মাথায় বাড়ি পড়তো। সেই ধরনের ডিসিশন কি পার্লামেন্ট নিতে পেরেছে? পয়েন্ট অফ অর্ডারে, কার্যপ্রণালী বিধিতে এমন কোন আলোচনা কি হয়েছে যেটা জনগণের আজকের সমস্যাকে অ্যাড্রেস করে? আপনি দেখেন রোজার মাসে আমরা কি চিত্র দেখলাম। সামনে কোরবানির ঈদ আসছে, দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া পরিস্থিতি।
এবং কথায় কথায় যুদ্ধের দোহাই দেওয়া হচ্ছে। যুদ্ধের কারণে এফেক্ট হয়েছে শুধুমাত্র তেলের বাজার, কিন্তু আমাদের দেশে বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে যে তেলের যথেষ্ট মজুদ আছে। মজুদ যদি থাকে তাহলে বাজারে এই পরিস্থিতি কেন? আপনি দেখেন, আমরা কি দুর্নীতির বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পেয়েছি? এই সিন্ডিকেট কিন্তু দুর্নীতির সাথে সম্পর্কিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পর্কে দুর্নীতির আলাপ এসেছে। তার কার্যকর ইনকোয়ারি, তার দৃষ্টান্তমূলক ব্যবস্থার জায়গাটা কোথায়? আমরা কিন্তু একের পর এক বিভিন্ন দুর্নীতির কথা শুনতে যে পাচ্ছি। অভিযোগগুলো ছিল সেগুলো তো প্রকারান্তে দায় মুক্তির আলাপ চলে এসেছে। হ্যাঁ, সেগুলো থেকে তারা অব্যাহতি পেয়েছে। আমি বিরতির পরে এসে এই প্রশ্নগুলো মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছেও রাখতে চাই, যে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে প্রশ্নগুলো অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী তুলেছেন সংসদ নিয়ে, কিংবা এই যে মর্নিং শোজ দ্য ডে, এই বিষয়টি নিয়ে তিনি এগিয়ে গেছেন প্রত্যেকটা বিষয় নিয়ে। আপনি নিশ্চয়ই উত্তর দিতে চাইবেন, এবং সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে নানা রকমের দুর্নীতির অভিযোগ ছিল, এবং তারা পরবর্তী সময়ে সেগুলো থেকে অব্যাহতি পেয়েছে তদন্ত সাপেক্ষে। এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আপনি কথা বলতে চাইবেন মোশাররফ আহমেদ ঠাকুর। আমি একটা বিরতি নেই দেশ সাম্প্রতিকে, দর্শক একটা বিরতি নিয়ে ফিরছি দেশ সাম্প্রতিকে, সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। সংসদ, জবাবদিহি ও ওয়াকআউট নিয়ে আলোচনা করছে। মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে চলে যেতে চাই, ছোট্ট দুটি লাইন বলে যেতে চাই। সেটা হলো, ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এবং তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া অধ্যাদেশগুলো আইনে পরিণত করার ও সংস্কার বাস্তবায়নের ওয়াদা বিএনপি ভঙ্গ করেছে, এবং এর আগেও বেশ কয়েকবার তারা মন্তব্য, এনসিপির পক্ষ থেকে এটি মন্তব্য করা হয়েছে যে অনেকখানি রাষ্ট্রকে কবজা করার মতো বিএনপি আচরণ শুরু করেছে ইতোমধ্যেই। বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পদ্ধতি যেটি, বা নিয়োগের ক্ষেত্রে বিএনপি স্বেচ্ছাচারিতা করছে, কিংবা প্রশাসক নিয়োগের বেলাতে বিএনপি দলীয় যে বিষয়গুলো রয়েছে সেই জায়গাগুলোতে বিএনপি বেশি প্রায়োরিটি দিচ্ছে। এই বিষয়গুলো নিয়ে সংসদ উত্তপ্ত হয়ে আছে, এবং এগুলো থেকেও তো সমাধান, বা এগুলোরও তো এই প্রশ্নগুলোরও তো উত্তর জানা দরকার। সেই সাথে হাসান তারিক চৌধুরী বেশ কিছু কথা বলেছেন, নিশ্চয়ই আপনি যুক্ত করতে চাইবেন। মোশাররফ আহমেদ ঠাকুর। ধন্যবাদ। ধরুন, আমি হাসান তারিক চৌধুরীর তো বক্তব্য উনি বলবেন, অসুবিধা কি? বাংলাদেশে 6% মানুষ পেট্রোল ইউজ করে, 6.6% মানুষ অকটেন ইউজ করে, 6.3% মানুষ হচ্ছে পেট্রোল ইউজ করে, 65% মানুষ ডিজেল ইউজ করে, আর 23% মানুষ অন্যান্য যে ফার্নেস ওয়েল অ্যান্ড আদার্স এইগুলো ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস এগুলো ইউজ করে। তো আপনি দেখেন এই যে লম্বা লাইন, এই লম্বা লাইন হচ্ছে 6% মানুষ, বা 12% ধরলাম। তো বাকি যে মানুষ যারা আমাদের কৃষক, লার্জ স্কেলে সেচের পাম্প ইউজ করে ডিজেল দিয়ে, লার্জ স্কেলে যে ইন্ডাস্ট্রিয়াল ইয়াতে প্রজেক্টে ডিজেল চলে, ফার্নেস ওয়েল চলে, এইসব জায়গায় কিন্তু ওইরকম হাহাকারের বিষয়টা নাই। দেখেন, যেটা সরকার চমৎকারভাবে সামাল দিয়েছে। বাংলাদেশের চতুর্পার্শ্বে দেখবেন আপনি সবাই তেলের দাম বাড়িয়েছে। বাংলাদেশের এই নতুন সরকার, যে এখনো শৈশব পার হয়নি, সেই সরকার অনেক ভর্তুকি দিয়ে হলেও যে তেলের দামটা ঠিক রেখেছেন, এই জন্য যে তেলের দাম বাড়ার সাথে সাথে সমস্ত জিনিসপত্রের দাম অযাচিত বা অন্যায়ভাবে বাড়িয়ে দেওয়া হয়, এইসব কারণে মানুষের যাতে কষ্ট না হয়। এখন হাসান তারিক ভাইয়েরা তো চাইতেই পারেন আমরা আরও সুবিধা চাই জনগণের জন্য, মানুষের রুটি রুজি আরও সহজ করতে চাই। এটা তো চাওয়া তো অপরাধ না, আমি এতটুকু ইনফর্ম করতে পারি। তারপর আপনার যে কি নাম, যে আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ, বাবা আপনারা তো গভর্নমেন্টে ছিলেন, তো বিভিন্ন জায়গায় কি ডক্টর ইউনূসের লোকজন, এই যে ডক্টর ইউনূসের একজন ব্যক্তিত্বের খেদমতগার নূরজাহান বেগম, যিনি গত 30-35 বছর ধরে ডক্টর ইউনূসের খেদমতে নিয়োজিত ছিলেন, তাকে
স্বাস্থ্যমন্ত্রী বানিয়ে দিলেন ডক্টর ইউনূস। এই স্বাস্থ্যমন্ত্রী বানানোর পরে তিনি একবার কল্পনা করলেন না যে হামের টিকা না কিনলে কি ভয়াবহ পরিস্থিতিটা হতে পারে। তো আমার কাছে এই যে বন্য প্রাণীগুলি ডক্টর ইউনূসের চতুর্পার্শ্বে ছিল, এগুলো নিয়ে আমার খুব বক্তৃতা করার ইচ্ছা নাই। কারণ আপনি এই চিন্তা করেন তো, যে একবার চিন্তা করেন তো, যে একটা মা যার শিশুকে টিকা দিতে পারলো না হামের টিকার জন্য, 139 না কতজন শিশু মারা গেল। এটা রীতিমতো মহামারীর মতো একটা ব্যাপার। মহামারী তো মনে হয় প্রথম এই কয়দিনে, এক মাসে এত শিশু মারা যায় না। তো এই জন্য তো তো ডক্টর ইউনূসের যে প্রত্যাশিত যে লোকজন, ডক্টর ইউনূসের পছন্দের লোকজন, এরা তো গভর্নমেন্ট চালিয়েছে, দেখছি তো, দেখলাম তো। তারপরে আপনি নাহিদাদের সময়ে 123টা মিডিয়া দিয়ে আসছে। এরা কাদেরকে দিয়ে আসছে? সব জামাতিদেরকে দিয়ে আসছে, সব জামাতিদেরকে দিয়ে আসছে মিডিয়া, একটা ছাড়া সব জামাতিদের, ওইটাও অর্ধেক জামাতি। তো এই জন্য আমি আপনাকে বলি যে নাহিদাদের এখন ডেমোক্রেসির, বাংলাদেশের ডেমোক্রেসির, আমি আপনাকে বলি বাংলাদেশের ডেমোক্রেসির যে অবস্থাটা, বাংলাদেশের এই যে ক্লাসিক ডেমোক্রেসি নিয়ে আলোচনা বা মানবাধিকার নিয়ে আলোচনা, এখানকার মানুষ এটা কিভাবে নেয় আমি জানি না। কারণ যে একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি সবসময় উগ্র হয়। তো এটাকে ম্যানেজ করার বিভিন্ন পথ আছে। তো এই শক্তিটাকে 1.5 বছর ডক্টর ইউনূস পেলে পুষে এটাকে শক্তিশালী করলেন, বড় করলেন। ওই যে নাহিদ হি ইজ দ্য পার্ট অফ জামাত। ওকে মিয়া গুলাম পারোয়ার জেলখানায় বলছে, এটাকে আমরা গ্রুম করছি, আমরা তৈরি করছি। নাহিদ জামাতের বাইরে কিছু না। এই যে নাহিদকে তো আমি মনে করি যে গভর্নমেন্ট আর একটু গুছিয়ে নাহিদ আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই দুইটাকে ধরে জিজ্ঞেস করা উচিত যে এই দুইটাই বলছে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে শপথবদ্ধ থাকা অবস্থায় বলছে যে আমি এবং নাহিদ ভাই আমরা সশস্ত্র সংগ্রামের জন্য, বিপ্লবের জন্য আমরা ভাষণ রেকর্ড করে ফেলছিলাম, আমাদের সব আয়োজন প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছিল। আমি তো স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে আপনি দয়া করে এই দুইখান মালকে একটু ডাকুন, ডেকে জিজ্ঞেস করুন যে বাবা তোমাদের যে রেকর্ড করছিলাম ওই রেকর্ডের স্পিচটা কোথায়? উনার সিআইডি আছে, এনএসআই আছে, আরও অনেক বড় বড় সংস্থা আছে, ডিজিএফআই আছে, এরা সবাই মিলে তাদেরকে দুইজনকে জিজ্ঞেস করো তোমাদের প্রথম রেকর্ডটা কোথায়? তুমি তো বলছো যে এটা তো এখন রেকর্ড ঘুরে বেড়াচ্ছে, আসিম সজীব ভুইয়ার বক্তব্যটা তো এখনো আছে, যে আপনারা এই যে রেকর্ডটা করছিলেন সশস্ত্র বিপ্লব করার, ওই রেকর্ডটা কোথায়? ওই অস্ত্রের আয়োজন কোথায় ছিল? ওই অস্ত্রগুলো কোথায়? বাজান এখন অস্ত্রগুলো দিয়া দেন, অস্ত্রগুলো দিয়া দেন। ইলেকশন তো করছেন আপনি। দেখুন ডক্টর ইউনূস ওই দায় মুক্তি এগুলা ইয়ারেও দেওয়া, খন্দকার মুশতাকও দায় মুক্তি ফারুক রশিদাদেরকে দিচ্ছিল। এটা দায় মুক্তি চেঞ্জ করতে লাগতে সিঙ্গল মেজরিটি, এই 2/3 মেজরিটি লাগে না। ওই দায় মুক্তি চেঞ্জ করে ও দুটাকে জিজ্ঞেস করেন যে অস্ত্রগুলো দাও, স্টেটমেন্টটা কোথায়, এটা আছে রাইকা। এবং এইগুলি আমি মনে করি যে আপনি দেখুন ক্যাবিনেট সেক্রেটারি জামাতের রুকন বলে সে স্বীকার করছে বিভিন্ন জায়গায়, আমি জামাতের রুকন, আমি জামাতের রুকন। নাম্বার 2 দেখেন, আরেকটা কথা শেষ করি। আপনি আইজি বাহার 10 বছর আগে রিটায়ারমেন্টে গেছে, হে জামাত আইজি বাহার। আপনি প্রেস সেক্রেটারি, ইউনূসের প্রেস সেক্রেটারি বলে নাই যে আমি 2010 সাল থেকে জামাত করি? করছে না তো? এতগুলোকে সামনে রেখে বিএনপি সাহস করছে যে আমরা একটা নির্বাচন করব,
তারপর তার মেজরিটি পাইছে। আমি একটু সেই সাথে যুক্ত করতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারে জামাতকে পেলে পুষে বড় করেছে, আপনি এমনটাই বললেন আপনি, আমি যতটুকু বুঝতে পেরেছি। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তো এমনটাও বলেছেন যে তারা আসলে তারা ছিলেন বলেই জামাত তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জামাতকে মেইন স্ট্রিম হতে দেয় নাই বা জামাতকে ঠেকিয়ে রাখা গেছে, এমনটাও তো তিনি বলেছেন। জি, একটা বিরতির পর আমি বিরতির পর এসে আমি আপনাকে সময় দিতে পারবো কিনা, তবে তার আগে একটা বিরতি নিব দর্শক। দেশ সম্প্রতিকে একটা বিরতির পর এসে নিশ্চয়ই আলোচনা শুনবো, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। সংসদ, জবাবদিহি ও ওয়াকআউট আজকে আলোচনার বিষয় ছিল, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আবারও আমি আলোচনায় ফিরতে চাই। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনার কাছে যেতে চাই। জুলাই সনদ বাস্তবায়ন কিংবা সংবিধান সংস্কার পরিষদ গঠন কিংবা গণভোট, এই বিষয়গুলো নিয়ে যে পরিমাণ আলোচনা বা তর্ক বিতর্ক জাতীয় সংসদে প্রতিদিন চলছে কিংবা বলা হচ্ছে সংসদের বাইরে, অনেকেই মনে করছেন এই আলোচনাটি আসলে দেশের রাজনীতি বা রাজনৈতিক এবং সাংবিধানিক সংকটগুলোকে বা পরিস্থিতিগুলোকে আরো বেশি সংকটময় করে তুলছে। আপনার বিশ্লেষণটা কি বলছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, আসলে এই জুলাই সনদ বা গণভোটের আলাপটা দীর্ঘকাল ধরে চলছে, এবং আমি আইনের ছাত্র হিসেবে বলবো এর সকল প্রশ্নের উত্তর আমাদের বিদ্যমান সংবিধানে আছে, এবং এই পার্লামেন্ট বসেছে এই সংবিধানকে মেনেই। জুলাই গণ অভ্যুত্থানের পরে এই দেশে সবাই জানে যে কোনো বিপ্লবী সংবিধান রচনা হয়নি। যে সংবিধানটি আগে ছিল সেটাকে স্ট্যান্ডার্ড ধরেই কিন্তু এই পার্লামেন্ট। ফলে যত আলোচনা হবে এই বিদ্যমান সংবিধান ধরেই হতে হবে, এবং বিদ্যমান সংবিধানে স্পষ্ট করে বলা আছে এই গণভোটের সাংবিধানিক বৈধতা এবং জুলাই সনদের ভবিষ্যৎ কি হতে পারে কনস্টিটিউশনের ব্যাখ্যা অনুযায়ী। ফলে এই আলাপটিকে যারা টেনে 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 গোটা বছরটা পার করে দিতে চান, আমি বলবো যে তারা জনগণের দৃষ্টি আসল জায়গা থেকে, মানুষের, যেটা আমি শুরুতেই বলেছি, মানুষের জীবন জীবিকার যে সমস্যা, দুর্নীতির যে সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সমস্যা, সেই জায়গা থেকে ভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে দেশটাকে উত্তপ্ত রাখতে চান। এবং আমি অত্যন্ত দুঃখের সাথে বলবো যে বিএনপি সরকারি দল হিসাবে কার্যত জামাত ইসলামীর ফাঁদে পা দিয়েছে। তারা তাদের ট্র্যাপে পা দিয়ে সেটার মধ্যে তারা আটকে গেছে, এবং সেখান থেকে তারা বেরোতে পারছে না, এবং লক, রুশু, হবস ইত্যাদির সামাজিক চুক্তির তত্ত্ব তারা পার্লামেন্টে আওড়াচ্ছেন। এ দিয়ে আসল চুক্তির জায়গা যে আমাদের সাথে প্রতিবেশী দেশগুলোর চুক্তির কি হবে। নদীতে পানি নাই কেন? নদীতে পানি না থাকলে খালে কি পানি আসবে? তো খাল কেটে আপনি কি করবেন? সুতরাং আমার সাথে যে প্রতিবেশী রাষ্ট্রের ন্যায্য পানির হিস্সা মীমাংসা করার যে আলাপ, পররাষ্ট্রনীতি, একটা ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতির যে আলাপ, সেই আলাপটি কিন্তু হচ্ছে না। আমাদের এই এশিয়া অঞ্চলে চায়নার মতো একটা পাওয়ারফুল ইকোনমিক পাওয়ার আছে, তার সাথে আমার সম্পর্কটা কোন জায়গায় যাবে, সেখান থেকে আমাদের দেশের মানুষ কি বেনিফিট পাবে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে আমি কিভাবে ফেস করব, এই জায়গায় পার্লামেন্টকে নেওয়া যাচ্ছে না। আমরা আটকে গেছি জুলাই সনদের সাংবিধানিক ব্যাখ্যা, গণভোটের ভবিষ্যৎ, এবং যারা সংবিধান বহির্ভূতভাবে সংস্কার পরিষদের মধ্যে আলাপটা আটকে রাখতে চান, তারা আসলে কোথায় যেতে চান? তাদের মুখে কি একবারও আমরা শুনেছি যে এই বৈষম্যমূলক সমাজটাকে ভেঙে একটা বৈষম্যহীন সমাজ করার আলাপটা যে অভ্যুত্থানে ছিল, তাহলে এই দেশের যারা মেজরিটি ভোটার্স, যারা হলো দিন মজুর খেটে খাওয়া মানুষ, তাদের ন্যাশনাল মিনিমাম ওয়েজ কি হবে, আমাদের ওয়েজ বোর্ড কি হবে, জাতীয় বেতন কাঠামো কি হবে। এবং ভাই বললেন যে বাজারে ওনার পরিসংখ্যান দিয়ে বললেন যে ডিজেল ডিপেন্ডেন্ট ইকোনমিক্সটাই বড় এবং সেটা স্টেক হোল্ডাররাই বেশি। তাই যদি বেশি হয় তাহলে তো খাদ্য পণ্যের দাম বাড়ার কথা না। তাই যদি হয় তাহলে তো আমাদের দেশের সাধারণ ভোগ্য পণ্যের দাম বাড়ার কথা না। তাহলে সেটি কেন বাড়ছে? এই উত্তরটা কি পার্লামেন্টে আছে? ফলে আজকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সাংবিধানিক কুটতর্ক, আমি বলবো এই কুটতর্কের মধ্যে আটকে গেছে। আমাদের দেশে সংবিধানের কাস্টোডিয়ান হিসেবে উচ্চ আদালত আছে। উচ্চ আদালত ইতিমধ্যেই একটা রুল জারি করেছে এই সমস্ত বিষয়ে। আমরা কেন এই ইন্টারপ্রিটেশনের জন্য আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছি না? ফলে জনগণের লক্ষ টাকা প্রতি মিনিটে ব্যয় করে আমরা কি করছি, পার্লামেন্ট মেম্বাররা কি করছেন, এবং গোটা ব্যাপারটাই এক ধরনের বালখিল্যতায় পরিণত হয়েছে। এবং আমরা
পার্লামেন্টের জবাবদিহিতার নামে এক ধরনের লাল কার্ডের রাজনীতি দেখলাম। লাল কার্ডের রাজনীতি দেখলাম। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। একেবারে 20 সেকেন্ডে আপনি আপনার ওই বক্তব্যটুকু কি শেষ করতে চান, যে এই যে জামাতকে যে মেইন স্ট্রিম হতে দেওয়া হলো না, এটি কি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রেডিট, নাকি বিএনপির জনপ্রিয়তা, নাকি জামাতের জনপ্রিয়তা, অজনপ্রিয়তা, কোনটি আপনি বলতে চান? আমি মোশাররফ আপনাকে আহমেদ বলি, ঠাকুর খুব সংক্ষেপে। রিজওয়ানা হাসানের পিতার নাম হচ্ছে সৈয়দ মুহিবুল হাসান, বাড়ি হবিগঞ্জ। আমি খুব ভালো করে চিনি ওনাকে। তো জিয়াউর রহমানের উনি 65 সালে এমপি হয়েছিলেন, 70-এ হারেছেন, 1879-তে আবার স্বতন্ত্র থেকে এমপি হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তারপরে প্রতিমন্ত্রী হয়েছিলেন এবং জিয়াউর রহমান যেদিন মারা যান ওনার পাশের রুমে ছিলেন, কিন্তু তিনি কিন্তু আক্রান্ত হন নাই। তো এই যে মহিবুল হাসান হচ্ছে রাজাকার হিসাবে পরিচিত আছে হবিগঞ্জে, বিখ্যাত রাজাকারের বিষয়ে যথেষ্ট পরিচিতি আছে আর কি। তো এই রাজাকার কন্যা মহিবুল হাসানের কন্যা রিজওয়ানার আলোচনায় থাকতে চায়, যাতে যদি আবার ভবিষ্যতে যদি কোনো তত্ত্বাবধায়ক বা কোনো কিছু আসে সেখানে কিছু হওয়া যায় কিনা, এই জন্য আলোচনায় থাকতে চায় রিজওয়ানা। রিজওয়ানা হচ্ছে খাঁটি জামাতি, খাঁটি জামাতি। আমি বলতেছি যে বিভিন্ন মন্ত্রণালয় যে ছিল, ইভেন লাস্ট তথ্য মন্ত্রণালয় ছিল, যে ওখানে জামাতের সব পারপাস সাফ করছে, জামাতকে সে 23টা মিডিয়া দিয়ে আসছে। আজকের মতো শেষ করতে হবে। মোশাররফ আহমেদ ঠাকুর এবং অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দেশ সাম্প্রতিক সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।